নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অফিসিয়াল কিছু নিউজ বেরিয়ে আসছে। আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে ইস্টবেঙ্গলের জন্য কিছুটা সুখবর বেরিয়ে আসছে, নতুন প্লেয়ার রেজিস্টার হলো, সেই নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। এছাড়া বেশ কিছু ফুটবল নিউজ শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে, তো দুপুর 3টে থেকে কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে আজকে ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে বেহালা স্পোর্টিং ক্লাবের সঙ্গে। তো আজকের ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রথম ম্যাচে বড় জয় এলেও দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু মাত্র 1 পয়েন্ট পেয়েছিল। তো আজকে একটা ভালো রেজাল্ট ইস্টবেঙ্গলকে করতে হবে। বিএসএস দলটাও যথেষ্ট ভালো দল, প্রথম ম্যাচ তারা জিতেছিল, দ্বিতীয় ম্যাচ তারা হেরেছে। আজকে কিন্তু তারাও চেষ্টা করবে ভালো কিছু করার, কিন্তু ইস্টবেঙ্গলের যেহেতু চ্যাম্পিয়নশিপের ফাইট ইস্টবেঙ্গল করবে, তো প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। বিনয় জর্জ জানিয়েছে এই ম্যাচ জেতার জন্য তার প্লেয়াররা সব দিয়ে চেষ্টা করবে। লাস্ট ম্যাচে যেগুলো ভুলভ্রান্তি হয়েছিল সেগুলোকে কাটিয়ে উঠে আজকে ভালো খেলার চেষ্টা করবে। তো যারা যারা ভিডিও দেখছো, আজকে ইস্টবেঙ্গলের এই যে ম্যাচের স্কোর লাইন কি হতে চলেছে সবাই কিন্তু কমেন্ট করো। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় শেয়ার করা হবে। এবার খেলা দেখবে কিভাবে, সেই নিয়ে সকলের মনে একটা প্রশ্ন রয়েছে। দেখো, খেলা দেখা যাবে যেটা SSEN মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে। আর যারা সেটা পারছো না তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওর কমেন্ট বক্সটা কিন্তু ওখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যেও। চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবটা একটু করে রেখো, তাহলে মোটামুটি খেলা দেখার সমস্ত ব্যবস্থা তোমরা পেয়ে যাবে আশা করছি। আমিও খেলা দেখবো, তোমরাও খেলা দেখবে, এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একসাথে খেলা দেখতে পারি। আজকে ওয়েদারটা একটু খারাপ রয়েছে, দেখা যাক। এই ভারী মাঠের অবস্থা আজকে ভারী হয়ে যাবে, কারণ যথেষ্ট বৃষ্টি কাল থেকেই হচ্ছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের খেলতে একটুখানি সমস্যা হবে, কিন্তু সুখবর এটাই, জেসিন কিন্তু অনেকটাই ভালো দিকে রয়েছে। তাকে যদি আজকে পুরোপুরি সেকেন্ড হাফ ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে, এবং সেই চেষ্টাই কিন্তু বিনয় জর্জ করবে। তার হাতে কিন্তু জেসিনের মতন একজন পারফেক্ট স্ট্রাইকার আবারও অ্যাভেলেবেল রয়েছে। বেশ কিছুটা সময় তাকে ব্যবহার করে গোল তোলার জন্য ইস্টবেঙ্গল যাবে। এবং যারা লাস্ট ম্যাচে খেলেছিল গোল তো করেছিল, কিন্তু গোল ধরে রাখতে পারেনি, এবং যে গোলটাও খেয়েছিল যে খুব খারাপ গোল খেয়েছিল নয়, সেই জায়গায় বৃষ্টি ভেজা মাঠে যেরকমটা হয় যে কিছুটা স্লিপ করে সেখানে মনোতোষ পড়ে যায় এবং বলটা ক্লিয়ার হয় না, তা না হলে ওই জায়গা থেকে ওই গোলটা খাওয়া যায় না। এবং এটাও খারাপ লেগেছিল যে আদিত্যর মতন এক্সপিরিয়েন্স গোলকিপার কিভাবে ফার্স্ট বার দিয়ে গোল খায়, তো এটা দেখে খারাপ লেগেছিল। তো যদি আদিত্যর এরকম একটু আধটু ভুলভ্রান্তি করে, তো সেক্ষেত্রে গৌরবকে মাঝে মাঝে সুযোগ দেওয়া দরকার। গৌরবও খুবই কোয়ালিটিফুল একজন গোলকিপার, তাকে যদি সুযোগ দেওয়া হয় সে ভালো কিছু করতে পারবে বলে আমি তো আশা করছি। তো আজকে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং 11 নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের আজকে কিছু পরিবর্তন হবে। গোলে আদিত্য শুরু করবে, ডিফেন্স লাইনে সেখানে চাকুর সঙ্গে মনোতোষ চাগলাদারকেই শুরু করানো হবে, সাইড ব্যাকে জোসেফ এবং সুমন, মাঝমাঠে ভানলাল পেকা রয়েছে, তার সাথে তন্ময়, কিছুটা অ্যাটাকিং রোলে নসিব, এবং দুজন উইঙ্গার, একদিকে সায়ন অপরদিকে আমান, এবং আপফ্রন্টের সেন্টার ফরওয়ার্ড হিসাবে কিন্তু অ্যান্ড্রিউসকে তৈরি রাখা হচ্ছে। তাকেই হয়তো সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে খেলানো হবে। সায়নকে লাস্ট ম্যাচে স্ট্রাইকার হিসাবে খেলাতে সায়নের খেলাটা খুব একটা ভালো লাগেনি, যেটা ফার্স্ট ম্যাচে সায়ন উইং বরাবর গিয়ে যথেষ্ট ভালো করেছিল, সেই খেলাটা কিন্তু লাস্ট ম্যাচে লাগেনি। তো সায়নকে সেই কারণে উইংয়েই নিয়ে আসা হবে এবং স্ট্রাইকার হিসাবে অ্যান্ড্রিউসকে শুরু করানো হবে। পরবর্তী সময় বিজয় মুর্মুকে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে কিংবা জেসিন টিকেকেও কিন্তু নামানোর আজকে চিন্তাভাবনা থাকবে। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, এটুকু আমরা বুঝতে পারছি। এবং তোমাদের জানিয়েছিলাম যে প্রভাত জেকে মোটামুটি এসে গেছে সিনিয়র টিমের প্লেয়ার রিজার্ভ টিমে অনুশীলন করতে, বাদবাকি প্লেয়াররাও আসবে, এবং প্রভাতকে কি পরবর্তী সময় রেজিস্টার করানো হয় সেই দিকেও নজর থাকবে। তো কাল রাতেই কিন্তু প্রভাতকে রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে, তাকে কিন্তু আজকে মাঠে নামানোর জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু এই একদিনের অনুশীলনে তাকে মাঠে নামানোটা খুব একটা ভালো ব্যাপার হবে না, আরও 2-1 দিন যাক, প্রয়োজনে যদি ব্যবহার করতে হয় কিছু মিনিট ব্যবহার করা হোক। তো প্রভাতকে কিন্তু
ইস্টবেঙ্গলের CFL স্কোয়াডে রেজিস্টার করানো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। শক্তি কিন্তু কিছুটা বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। পরবর্তী সময় ডেভিডের মতন প্লেয়ারকেও রেজিস্টার করা হবে, মার্ক জোকেও রেজিস্টার করানো হবে, আরও বেশ কিছু প্লেয়ারকে CFL এ দেখে নেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে। তো তাদের পরবর্তী সময় রেজিস্টার করালে তাদের নাম তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপর যদি আমাদের একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলে কিন্তু মানালোকে ছেড়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে নতুন কোচ নেওয়া হবে সেই বিজ্ঞাপন কিন্তু দেওয়া হয়েছে। অনেক কোচই কিন্তু সেখানে অ্যাপ্লাই করছে। কিছুদিন আগে একজন আর্জেন্টাইন কোচের নাম শোনা গিয়েছিল, একজন পর্তুগিজ কোচের নাম শোনা গিয়েছিল, এছাড়া খালেদ জামিলও শোনা যাচ্ছে অ্যাপ্লাই করবে, সঞ্জয় সেন অ্যাপ্লাই করবে। কিন্তু এই লিস্টে নাম লিখিয়ে ফেললো এবার অ্যান্টোনিও লোপেস হাবাস। তো ISL এ এক্সপিরিয়েন্স এবং ইন্ডিয়ান ফুটবলে খুবই পরিচিত কোচ হাবাস, যে কিন্তু এটিকে মোহনবাগান, ইন্টারকাশি মতন দলে কোচিং করিয়েছে এবং যথেষ্ট সাফল্য এনে দিয়েছিল প্রত্যেকটা দলকেই। এই বছরে ইন্টারকাশিও কিন্তু আই লিগ চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার। যদি সবকিছু ঠিকঠাক দিকে এগোয় তো ইন্টারকাশি কিন্তু চ্যাম্পিয়ন। তো সেই চ্যাম্পিয়ন কোচকেই এবার সে অ্যাপ্লাই করেছে, তাকেই কি চূড়ান্ত করে সেই দিকে নজর থাকবে। কিন্তু হাবাসের একটুখানি ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার বয়সটা অনেকটা হয়েছে, তার মাঝে মাঝে মেডিকেল ইস্যু কিছু হয়, সেগুলো শোনা যায়। তবু তার কোচিং করাতে খুব একটা অসুবিধা নেই, সারা বছর তো কোচিং করাতে হবে না। তো সেক্ষেত্রে হাবাস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশান হতে পারে বলে আমার মনে হয়। তো দেখা যাক পরবর্তী সময় যদি হাবাসকে চূড়ান্ত করে সেটা তোমাদের জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে সবাই অ্যাপ্লাই করছে, পরে সিলেকশন যখন হবে সেই আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এরপরে আমরা ISL এর একজন পরিচিত বিদেশি প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি, তো স্প্যানিশ প্লেয়ার জাবি হার্নান্ডেজ। তো জাবির যদি কথা বলি, এই 36 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার প্রথমে শুরু করেছিল এটিকে থেকে, পরবর্তী সময় ওড়িশা FC, বেঙ্গালুরু FC এবং লাস্ট সিজনে জামশেদপুরেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে গেছে। তো জাভিকে ছেড়ে দেওয়া, তার পরবর্তী সময় নর্থ ইস্ট তারা একটা ইন্টারেস্ট শো করেছিল, চেন্নাইন এফসিও এক প্রকার কথাবার্তা অনেকটা এগোলেও ISL হবে কি হবে না সেই নিয়ে চেন্নাইন এফসি কোনো ডিল ডান করছে না। তো সেক্ষেত্রে জাভি বেশি সময় নষ্ট না করে, যেহেতু দেখছে তার 36 বছর বয়স, তার দেশে ফিরে যাওয়াটাই ভালো। তো সেক্ষেত্রে সে এবার স্প্যানিশ 4th টায়ার লিগের ক্লাবে অফিসিয়ালি সিগনেচার করে ফেলেছে। কালকেই অফিসিয়াল আপডেট এসেছে, তোমাদের সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দিয়েছিলাম। তাই বলি, সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়া পেজে আমাদের সবার আগে শেয়ার করা হয়। তো টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। তো জাভির চ্যাপ্টার কিন্তু এখানেই ক্লোজ। ISL এ খুবই ভালো সে মুহূর্ত কাটিয়েছে, তাকে চ্যাম্পিয়ন প্লেয়ার বলা যায়, কারণ সে যখন এটিকে মোহনবাগানে খেলেছে তখন কিন্তু ISL কাপও জিতেছে এবং লাস্ট ইয়ারে জামশেদপুরকে যেভাবে ক্যাপ্টেনশিপ করিয়েছিল, খুবই ভালো প্লেয়ার। তো অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় সে আরো ভালো পারফরমেন্স করুক, হয়তো আর ইন্ডিয়াতে ফেরা হবে না, তার ইন্ডিয়াতে জার্নি এখানেই শেষ বলা যায়। তো এর সাথে সাথে আমরা যদি আরো এক মরক্কোর প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারকেও তোমরা সকলে মোটামুটি চেনো। নর্থ ইস্টের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করা 35 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমামার। নর্থ ইস্টের সঙ্গে এই সিজনেই তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। নতুন করে নর্থ ইস্ট কিন্তু তার সাথে কন্ট্যাক্ট আর করতে চাইছে না। এবার এই মোহাম্মদ আলী বেমামারের দিকেও যে প্রচুর অফার রয়েছে সেরকম কিন্তু এখনো পর্যন্ত শোনা যায়নি। হয়তো তারও ইন্ডিয়াতে লাস্ট সিজন হয়ে গেছে, তাকেও হয়তো আর ইন্ডিয়াতে নাও দেখা যেতে পারে। এবার দেখা যাক, ট্রান্সফার মার্কেটে যে কোনো মুহূর্তে যে কোনো দল এসে তাকে আবার সাইন করিয়েও নিতে পারে, সেই দিকে আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি ক্লেটন সিলভাকে নিয়ে কথা বলি, যে কিন্তু ডায়মন্ড হারবারে সাইন করেছে। ডায়মন্ড হারবারই প্রথম দল যারা কিন্তু ডুরান্ড কাপের অনুশীলন সিনিয়র প্লেয়ারদের নিয়ে শুরু করে দিয়েছে এবং সেই অনুশীলনেতে প্রথম দিনেই যোগদান করেছে ক্লেটন সিলভা। সে কিন্তু অনুশীলন করছে দেখে বেশ চনমনে মনে হচ্ছে। যে প্লেয়ারটা ব্রাজিলের আন্ডার-23 দলের সদস্য ছিল, কোয়ালিটি তো তার মধ্যে যথেষ্ট রয়েছে। এবার পারফরমেন্সটাই হচ্ছে মেন কথা। পারফরমেন্স যদি ভালো করে তো ডায়মন্ড হারবারের জন্য খুব ভালো সাইনিং হয়েছে, এটা বলাই যায়। এবং প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, তার দিকে ডুরান্ড কাপে নজর থাকবে। ডুরান্ড কাপে মোহনবাগান, মোহামেডানের মতন দলের সঙ্গে কিন্তু ডায়মন্ড হারবারকে খেলতে হবে। তো ওভারঅল কিন্তু দারুণ জমে যাবে ডুরান্ড কাপ, এটুকু বলাই যায়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।